হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতো। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব 52 নম্বর ক্লাস, যেটি 19শে জুন থার্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা দেখো, 2023 সালে এমটিএস পরীক্ষা দুবার হয়েছিল। তো প্রথমবার হয়েছিল মে এবং জুন মাসে, এবং আরেকটি পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে। তো আমি মে জুন মাসের পরীক্ষার প্রশ্নপত্র করানোর শেষ হয়ে যাওয়ার পরপরই তোমাদের কিন্তু আমি সেপ্টেম্বরে মাসে যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নপত্র কিন্তু তোমাদের নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা জানো এসএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিটেড হয়। তো তোমরা অবশ্যই যারা পরীক্ষা দেবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করি প্রশ্নগুলো। চিনিকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি কী নামে পরিচিত? তো চিনিকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি হলো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন হলো চিনিকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়া। দেখো, যে জৈবিক প্রক্রিয়ায় চিনির অণুগুলি ইস্ট এবং ব্যাকটেরিয়ার মতো কিছু জীবাণুর সাহায্যে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয় তাকে অ্যালকোহল ফার্মেন্টেশন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়? কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়? তো সঠিক উত্তর হবে ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগটি হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টেকোফেরল। টেকোফেরল, ঠিক আছে, টেকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম। আর ভিটামিন ই এর ভালো উৎস কোনটি? লেটুস শাক। লেটুস শাক হলো ভিটামিন ই এর ভালো উৎস। এছাড়া মটরশুঁটি, মাছ, ডিম, মাংস থেকে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন কে এর অভাবে কি হয়? হেমারেজ রোগটি হয় ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনোন। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনোন, ঠিক আছে। আর ভিটামিন ই কে এর অভাবে কোন রোগটা? হেমারেজ রোগটি হয়। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট হয়। বাচ্চাদের রিকেট রোগ এবং বড়দের কিন্তু অ্যাস্ট্রিওম্যালেশিয়া রোগটি হয় ভিটামিন ডি এর অভাবে। আর ভিটামিন এর অভাবে কি হয়? তো ভিটামিন এ বি1 এর অভাবে হয় বেরি। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি রোগটি কিন্তু হয়ে থাকে। আর ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। পরবর্তী প্রশ্ন, প্রাক স্বাধীন ভারতে দারিদ্র্য রেখার ধারণা নিয়ে প্রথম আলোচনা করেন কে? প্রাক স্বাধীনতা বা স্বাধীনতার পূর্ববর্তী সময় দারিদ্র্য রেখা নিয়ে আলোচনা করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি এই প্রথম দারিদ্র্য রেখা নিয়ে কিন্তু আলোচনা করেছিলেন। দাদাভাই নৌরোজি, যাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়, ঠিক আছে, ভারতের মহান বৃদ্ধ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হয়, তিনি 1886 সালে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন লোকনৃত্যটি রাজস্থানের সঙ্গে যুক্ত? কোন লোকনৃত্যটি রাজস্থানের লোকনৃত্য? রাউফ এবং হিকাত এটা কিন্তু জম্মু কাশ্মীরের। রৌফ এবং হিকাত কিন্তু জম্মু কাশ্মীরের লোকনৃত্য। বিহু আমরা সবাই জানি আসামের কিন্তু একটি লোকনৃত্য। লাবণী এটা আছে মহারাষ্ট্রের লোকনৃত্য। ঠিক আছে, তো কালবেলিয়া কিন্তু রাজস্থানের একটি লোকনৃত্য। গোলাব ও সপেরা এনি কালবেলিয়া নাচের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো রাও, হিকাত এরা কিন্তু জম্মু কাশ্মীরের লোকনৃত্য। বিহু অসমের লোকনৃত্য
এবং লাবণী, লেজিম, লাবণী, তামাশা এটা কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি ট্র্যাক এশিয়া কাপ 2022 সাইক্লিং টুর্নামেন্ট আয়োজন করেছে? তো সঠিক উত্তর হবে ভারতের কেরালা রাজ্যে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল। ভারতের সংবিধানে প্রজাতন্ত্রের ধারণাটি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রজাতন্ত্রের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে ফ্রান্সের থেকে। ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু এই প্রজাতন্ত্রের ধারণাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রজাতন্ত্রের ধারণাটা নেওয়া রয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। এছাড়াও ফ্রান্সের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব, এটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। জার্মানির সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। জরুরি অবস্থা জার্মানি। ঠিক আছে, জরুরি অবস্থা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? যৌথ তালিকা এবং পার্লামেন্টের যৌথ অধিবেশন। যৌথ তালিকা এবং পার্লামেন্টের যৌথ অধিবেশন এটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি। সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি এটা নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খান, তো সঠিক উত্তর হবে সরোদ। ওস্তাদ আমজাদ আলী খান তিনি একজন সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা সরোদ বাদ্যযন্ত্র শিল্পী। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে প্রথম ভূগর্ভস্থ রেলপথ কোথায় চালু হয়েছিল? ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়েছিল আমাদের কলকাতায়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়েছিল। কত সালে? 1984 সালে। 1984 সালে ভারতবর্ষে প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়েছিল। কোথায়? কলকাতায়। ঠিক আছে, এবং নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল এটাও কিন্তু প্রথম কলকাতাতে শুরু হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ড্যাশ কোন রাজ্য সরকার 2022 সালে নভেম্বরে প্রযুক্তি স্থানান্তর বা টেকনোলজি ট্রান্সফার প্রকল্প চালু করেছে? কোন রাজ্য সরকার টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি স্থানান্তর এই প্রকল্পটি চালু করেছে? তো সঠিক উত্তর হবে কেরালা রাজ্য সরকার। কেরালা রাজ্য সরকার কিন্তু এটা চালু করেছে। সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। ঢাকাতে কিন্তু সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। কার উদ্যোগে? তো ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে এই 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। মুসলিম লীগের তখন প্রতিষ্ঠা সভাপতি ছিলেন আগা খাঁ। আগা খাঁ 1906 সালে সভাপতি ছিলেন এবং 1908 সালে স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন আগা খান। 1908 সালে মুসলিম লীগের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন আগা খান। ঠিক আছে, ইরানের শাসক নাদির শাহ কত সালে দিল্লি আক্রমণ করেন? তো নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন 1739 সালে। 1739 সালে দিল্লি আক্রমণ করেছিলেন ইরানের শাসক নাদির শাহ। তো যখন নাদির শাহ ভারত আক্রমণ করেন তখন মোগল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ ছিলেন দিল্লির সিংহাসনের সম্রাট। ঠিক আছে, তো মোহাম্মদ শাহ যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তখন মোগল শাসক ছিলেন। ঠিক আছে, কত সালে? 1739 সালে। নিচের কোনটি মিশেল ওবামার আত্মজীবনী? নিচের কোন বইটি মিশেল ওবামার আত্মজীবনী? তো সঠিক উত্তর হবে বিকামিং। বিকামিং এটি মিশেল ওবামার আত্মজীবনীমূলক বই। আধুনিক ভারতীয় ভাষায় শ্রেণীবিভাগে নিচের কোনটি একটি
পরিবার নয়, ভাষা পরিবার নয়, নিচের কোনটি একটি ভাষা পরিবারের অন্তর্গত নয়? তো ভারতীয় ভাষা পরিবারের অন্তর্গত নয় ইন্দো আফ্রিকান। ইন্দো আফ্রিকান এটি কিন্তু ভারতীয় ভাষা পরিবারের একটি পারি কি ভাষা নয়, ঠিক আছে। দেখো, ইন্দো ইউরোপীয়, চীন তিব্বত এবং দ্রাবিড় এটা কিন্তু ভারতীয় ভাষাগোষ্ঠীর একটি শ্রেণীবিভাগ, কিন্তু ইন্দো আফ্রিকান কিন্তু ভারতীয় ভাষা পরিবারের অংশ নয়, ঠিক আছে। চলো নেক্সট। তাঞ্জাভুরের বৃহদেশ্বর বা বৃহদেশ্বর, ঠিক আছে, বৃহদেশ্বর মন্দিরটি কার দ্বারা নির্মাণ করা হয়েছিল? তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি তৈরি করা হয়েছিল প্রথম রাজরাজ দ্বারা এই তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। কাউন্সিল অফ স্টেট কতজন সদস্য ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? তো দেখো, কাউন্সিল অফ স্টেট বলতে বোঝায় রাজ্যসভাকে, তো রাজ্যসভাকে, ঠিক আছে, রাজ্যসভাকে বলা হয়। কাউন্সিল অফ স্টেট বলতে বোঝা হয় রাজ্যসভা এবং লোকসভা, তাই তো। আমাদের পার্লামেন্ট গঠিত হয়েছে লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। রাজ্যসভা উচ্চকক্ষ, যেটি একটি স্থায়ী কক্ষ, লোকসভা নিম্নকক্ষ। তো বলেছে এই রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো এই রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যকে কিন্তু মনোনীত করতে পারেন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। আর রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? তো রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা 250 জন, যার মধ্যে 12 জন কি হয় রাষ্ট্রপতি মনোনীত। বর্তমানে রাজ্যসভার সদস্য কতজন রয়েছে? তো 233 জন নির্বাচিত এবং 12 জন রাজ্যপাল রাষ্ট্রপতি মনোনীত। তো 245 জন কিন্তু সদস্য বর্তমানে রয়েছে, ঠিক আছে। চল নেক্সট। এশিয়ান গেমস 2022 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালে এশিয়ান গেমস, যেটা তো 2022 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো চীনে, ঠিক আছে। চীনের হংজু প্রদেশে কিন্তু 2022 সালে এশিয়ান গেমস হয়েছিল। তো 2022 সালে হওয়ার কথা থাকলেও খেলাটা হয়েছিল কিন্তু 2023 সালে, তাই তো। কারণ 2022 সালে কিন্তু চীনে কিন্তু করোনার প্রাদুর্ভাব ছিল, সেই জন্য 2022 সালের পরিবর্তে এশিয়ান গেমস হয়েছিল 2023 সালে। তো চীনের হংজু প্রদেশে কিন্তু হংজু শহরে 2022 সালে কি হয়েছিল? এশিয়ান গেমস হয়েছিল। আর 2026 সালে এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়া শহরে 2026 সালে এশিয়ান গেমস হবে। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি ছিল 1998 সালে কার দ্বারা উদ্ভাবিত একটি ব্যবস্থা? তো অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন? তো অধীনতামূলক মিত্রতা নীতি এটা চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। কত সালে? 1798 সালে এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল, ঠিক আছে। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কী ছিল? এই অধীনতামূলক মিত্রতা নীতির কিছু শর্ত ছিল, যেটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতার সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকার করতে হবে। স্থায়ীভাবে তার অঞ্চলে যে রাজা এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই রাজ্যের মধ্যে একটি ব্রিটিশ সেনাবাহিনী স্থাপন করতে হবে। স্থায়ীভাবে একটি ব্রিটিশ সেনাবাহিনী স্থাপন করতে হবে। এই সেনাবাহিনী বজায় রাখার জন্য ভর্তুকি প্রদান করতে হবে সংশ্লিষ্ট রাজাকে। তো এই যে সেনাবাহিনী থাকবে, এই সেনাবাহিনীর যত খরচ সেটা কিন্তু সংশ্লিষ্ট যে রাজ্য বা রাজা তিনি কিন্তু ভার গ্রহণ করবে। সংশ্লিষ্ট রাজাদের দরবারে একজন ব্রিটিশ বাসিন্দা নিয়োগ করতে হবে। গভর্নর জেনারেলের পূর্বানুমতি ছাড়া অন্য কোনো শাসকের সাথে আলোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রিটিশদের কাছ থেকে অনুমোদন না নিয়ে কোনো ইউরোপীয়কে তাদের চাকরিতে নিয়োগ করা যাবে না। আর যদি শাসক জোট অনুযায়ী অর্থ প্রদান ব্যর্থ হয়, তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যটি বাজেয়াপ্ত করবে। এটা ছিল কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতির কিছু শর্ত। আর এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিলেন কে? হায়দ্রাবাদের নিজাম প্রথম কিন্তু এই
অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। আর এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করার পর ব্রিটিশ সরকার কি দেবে? তো ব্রিটিশ সরকার যে সুবিধাগুলো দেবে সেগুলো হলো রাষ্ট্র ও শাসককে শত্রুদের হাত থেকে রক্ষা করবে এবং মিত্র রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই দুটো কিন্তু শর্ত ছিল ব্রিটিশদের, যে কোনো শত্রু যদি আক্রমণ করে তার মিত্র রাষ্ট্রকে অবশ্যই তারা সেই শত্রুদের হাত থেকে রক্ষা করবে এবং মিত্র রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো মতেই হস্তক্ষেপ করবে না। ঠিক আছে। জল যা ধোয়া, রান্না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জাতিসংঘের দ্বারা সুপারিশকৃত জলের পরিমাণ প্রতিদিন জনপ্রতি ন্যূনতম কত লিটার ধারণ বলা হয়েছে। তো জল ধোয়া, বিভিন্ন রকম ধোয়া, ঠিক আছে, রান্না করা, যত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জাতিসংঘের দ্বারা সুপারিশকৃত জলের পরিমাণ প্রতিদিন জনপ্রতি কত লিটার ধার্য করা হয়েছে? তো প্রতিদিন কিন্তু জনপ্রতি 50 লিটার কমপক্ষে এবং সর্বোচ্চ 100 লিটার। ঠিক আছে। তো 50 থেকে 100 লিটারের মধ্যে প্রতি ধরা হয়েছে। যে পদার্থগুলোর মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ যেতে দেয় তাদেরকে কি বলা হয়? যে পদার্থগুলোর মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ যেতে দেয় তাকে বলা হয় কন্ডাক্টর বা বিদ্যুৎ পরিবাহী। কন্ডাক্টর বা বিদ্যুৎ পরিবাহী। আর যে পদার্থগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ যেতে পারে না তাকে বলা হয় অন্তরক। ঠিক আছে। তো দেখো, যে উপাদানগুলোর মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে যেতে দেয় তাদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, চল নেক্সট। 2022 সালে অক্টোবর পর্যন্ত হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা কত? তো একজন হাইকোর্টের বিচারপতি কতদিন পর্যন্ত তিনি হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ থাকবেন? তো সর্বোচ্চ বয়স কিন্তু 62 বছর। 62 বছর বয়স হলে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ করতে হবে। আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র ছিলেন এবং 1992 সালে পদ্মশ্রী এবং 1999-2000 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো নিচের কে পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র ছিলেন? তো সঠিক উত্তর শোভন নারায়ণ। শোভন নারায়ণ তিনি বিরজু মহারাজের ছাত্র ছিলেন। এই বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। কত্থক কিন্তু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতের কোন রাজ্য 2022 সালের হিসাবে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে না? তো দেখো, বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে মেঘালয়ের, পশ্চিমবঙ্গ এবং মিজোরামের। তো সীমানা ভাগ করে না কিন্তু বিহার রাজ্যে। বিহার রাজ্য কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করে না। নিম্নলিখিত উৎসবগুলোর মধ্যে কোনটি কেরালায় পালিত হয় একটি উৎসব? দেখো, বৈশাখী পাঞ্জাব হরিয়ানা, বিশু এটা হচ্ছে কোথাকার? বিশু হচ্ছে কেরালা। আর অম্বুবাচী অসমের কিন্তু একটি উৎসব। ঠিক আছে। অসমের উৎসব অম্বুবাচী, বিশু কেরালার, বৈশাখী হরিয়ানা এবং পাঞ্জাবে। ড্যাশ হলো অলকনন্দা এবং ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল। কোন নদীটির সঙ্গমস্থল হলো অলকনন্দা ও ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল? সঠিক উত্তর হবে বিষ্ণুপুরক। বিষ্ণুপুরক হলো অলকনন্দা এবং ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মধ্যমেয়াদে অর্থনীতিতে তারল্যকে প্রভাবিত করার লক্ষ্যে খোলা বাজারে আরবিআই দ্বারা সরকারি সিকিউরিটিস বিক্রয় এবং ক্রয়কে বোঝায়? তো এটা ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে এটি বোঝায় অর্থনীতিতে তারল্যকে প্রভাবিত করার লক্ষ্যে খোলা বাজারে আরবিআই দ্বারা সরকারি সিকিউরিটিস বিক্রয় এবং ক্রয়কে বোঝায়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক করবে, শেয়ার করবে। তো এখনকার মতোই
শেষ করছি, আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।